প্রিয় বন্ধুরা নমস্কার। আজকের এই ভিডিওতে আগামী দিনে যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্কশিপ এক্সামিনেশন হতে চলেছে তার জন্য তোমরা প্রস্তুতি শুরু করেছো, সেজন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাও কিন্তু আমাদের ভালো করে পড়া উচিত ইন ডিটেলসে। আমরা আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে 2017 সালের যে ক্লার্কশিপ এক্সামিনেশন হয়েছিল তার সমস্ত প্রশ্ন আলোচনা করে নেব, কিন্তু একদম ইন ডিটেলসে আমরা আলোচনা করব। তো প্রথম প্রশ্ন দেখো, বলেছে জেপিইজি একটি ছবির ফরম্যাট। জেপিইজি এর পুরো কথাটি কি? তোমরা জানো জেপিইজি একটা ছবির ফরম্যাট, অর্থাৎ তোমাদের ফোনে যখন তোমরা ছবি তোলো তো সেখানে তোমাদের ছবি যখন সেভ হয় দেখবে ডট জেপিজি বা ডট জেপিইজি এরকম ফরম্যাটে সাধারণত ছবি সেভ হয়। এটাকে এক্সটেনশন বলে, অর্থাৎ ডটের পরে জেপিজি এই যে ফরম্যাটটা এটাকে বলা হয় এক্সটেনশন। যে কোনো ওয়ার্ড ফাইল হোক, ডকুমেন্ট ফাইল হোক বা পিডিএফ ফাইল হোক, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একটা করে এক্সটেনশন থাকে। তো ছবির ক্ষেত্রে এক্সটেনশন হচ্ছে জেপিইজি অথবা জেপিজি অথবা পিএনজি এরকম হয়ে থাকে। কিন্তু এই যে নামগুলো বা এক্সটেনশনগুলো এগুলো শর্ট ফর্ম। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম এখানে 4টে অপশন দিয়েছে, তোমাদের সঠিক উত্তরটা বাছাই করতে হবে। তো প্রথমটি দেখো দেওয়া আছে জয়প্রকাশ এনার্জি গ্রুপ। তো এটা একেবারেই রিলেটেবল নয়। জয়প্রকাশ এনার্জি গ্রুপ ছবির সঙ্গে তো একেবারেই রিলেটেবল নয়, এবং এটা বাস্তবেও এরকম কিছু গ্রুপ আমার জানা নেই, হয়তো থাকতে পারে। তো এই অপশনটা প্রথমেই বাদ চলে গেল। পরের অপশন কি বলা হয়েছে? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ। জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ এটা খুব কাছাকাছি একটা ফুল ফর্ম জেপিইজির, কিন্তু এটাও সঠিক উত্তর নয়, কারণ এখানে এক্সটেনশনটা হবে না, এটা চেঞ্জ হয়ে এক্সপার্টস যদি থাকে তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে দাঁড়ায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। তোমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া আরেকটি যে অপশন রয়েছে সেটা হলো জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল গোল। তো এই অপশনটাও এর সঙ্গে রিলেটেবল নয়, সুতরাং এই অপশনটাও এখানে কাটা যাচ্ছে। সুতরাং কাছাকাছি এবং সঠিক উত্তর হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। এবার আগামী দিনে যখন কোয়েশ্চেন পেপার সেট করা হয় 2025 সালে যখন ক্লার্কশিপের এক্সামিনেশন হবে, তো অবশ্যই যারা পরীক্ষা প্রশ্নপত্র সেট করবে তারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের প্যাটার্ন তারা ফলো করবে। তো সেখান থেকে যদি তারা চায় যে এই প্রশ্নটা এসেছিল, এখান থেকে তারা অন্য এই ধাঁচের কোয়েশ্চেন করতেই পারে। তো সেজন্য এই ধাঁচের অন্য কোয়েশ্চেন কী হতে পারে? যেরকম জেপিজি কথার ফুল ফর্ম তারা জিজ্ঞাসা করতে পারে। পিএনজি এর ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে। পিএনজির ফুল ফর্ম হলো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। কেমন? গ্রাফিক্স, এটা হচ্ছে পিএনজির ফুল ফর্ম। এছাড়া জিআইএফ হয়, তোমরা জিআইএফ ফরম্যাটটার নামও শুনেছো অনেকে। অনেক সময় যে অ্যানিমেশন টাইপের হয় হোয়াটসঅ্যাপে পাঠানোর ক্ষেত্রে আমরা ইউজ করেও থাকি জিআইএফ। সেই জিআইএফের ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। তোমরা এগুলো চাইলে খাতায় লিখে রাখতে পারো, অথবা তোমরা ওয়েবসাইটে সবই পেয়ে যাবে, এবং ওয়েবসাইটে তো সবই পাবে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট তা আমার মনে হয় খাতায় লিখে রাখা বেশি ভালো, প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে, যেহেতু আমরা ফুল অ্যানালাইসিস করছি এই ভিডিওতে সেজন্য। তো এছাড়া আরও অনেক কিছু হতে পারে। ইমেজের ক্ষেত্রে ইমেজের ফরম্যাট থাকে, বিএমপি থাকে, বিটম্যাপ, বিএমপির ফুল ফর্ম। তাছাড়া থাকে টিফ, যার ফুল ফর্ম হচ্ছে ট্যাগড ইমেজ ফাইল ফরম্যাট। তো এরকমভাবে বিভিন্ন রকম তোমাদের ফুল ফর্ম আসলেও আসতে পারে। তারপরের প্রশ্নতে আমরা চলে যাব এই অপশনটা নিয়ে, বা এই প্রশ্ন নিয়ে আর বেশি আমরা আলোচনা করছি না। পরের প্রশ্ন বলেছে রামসার সাইট কথাটি যেটির সাথে সম্পর্কিত। তো এখানে অপশন দিয়েছে জলাভূমি, তৃণভূমি, বনভূমি এবং উপত্যকা। তো তোমরা যারা একটু জিওগ্রাফি বিষয় থেকে রিলেট করতে পারছো নিজেদের, বা ভূগোল বিষয়টা ভালো লাগতো, তাদের ক্ষেত্রে খুব সহজ এই উত্তরটা দেওয়া। সেটা হচ্ছে জলাভূমি। রামসার সাইট কিন্তু জলাভূমির সঙ্গে কানেক্টেড। তো এই রামসার সাইট সম্পর্কে তোমাদের একটু ছোটো করে বলে দিই। রামসার সাইট কিন্তু 1971 সালে 1971 সালে ইরানের শহর, সেই শহরের নাম রামসার। কোথাকার শহর বললাম? ইরানের। তো ইরানের শহর রামসারে একটা কনভেনশন হয়েছিল। সেই কনভেনশনের উদ্দেশ্য ছিল যে জীববৈচিত্র্য রক্ষা করতে হবে এবং জলাভূমি সংগ্রহ করতে হবে। তো এই বিষয়টি কিন্তু 1971 সালেই কিন্তু প্রথম কনভেনশনের মাধ্যমে উঠে আসে, এবং সেটি পরবর্তীকালে বিভিন্ন রকম জলাভূমি সেগুলোকে রিজার্ভ করা হয় বা সেগুলোকে প্রোটেক্ট করা হয়। তো 2020 সালের ডেটা অনুযায়ী এখনও পর্যন্ত 2500 প্লাস রামসার সাইট আমাদের পৃথিবীতে আছে। ভারতে আছে 75টি, এবং আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আছে 2টি। এটিও আসতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় এখনকার দিনে। কী পশ্চিমবঙ্গে যে 2টি রামসার সাইট আছে, একটা হচ্ছে তোমরা সবাই জানো সুন্দরবন, আর একটা হচ্ছে কলকাতার ইস্টার্ন পোর্শন, অর্থাৎ ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। তো এই হলো রামসার সাইটের ডিটেলস। এছাড়া এখানে যে বাকি অপশনগুলো রয়েছে তৃণভূমি বা উপত্যকা, বনভূমি, কোনোটাও রিলেটেবল নয় এই রামসর সাইটের সঙ্গে। তো যাই হোক, তার পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্নটি হলো হিমোগ্লোবিনের কাজ কী? তো হিমোগ্লোবিনের কাজ
যে অপশনগুলি রয়েছে, প্রথম অপশন অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্ত অল্পতা রোধ করা এবং শক্তির ব্যবহার করা। তো এই চারটি অপশনের মধ্যে তোমরা যারা সায়েন্স বিভাগ থেকে বিলং করছো তাদের কাছে প্রশ্নটা খুবই সহজ বলে মনে হবে। যারা তোমরা মোটামুটি মাধ্যমিকের পরে বা উচ্চ মাধ্যমিকের পরে বিজ্ঞান বিষয় সেরকম টাচে নাই, অনেক সময় তোমরা ভুলে যেতে পারো। তো আমরা আগে বিষয়টা একবার ক্লিয়ার করে নিই। সঠিক উত্তর এখানে হিমোগ্লোবিনের কাজ যখনই বলবে তোমরা সবসময় জানবে অক্সিজেন পরিবহন করাই হচ্ছে হিমোগ্লোবিনের প্রধান কাজ। ঠিক আছে, হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হলো অ্যাকচুয়ালি এক ধরনের প্রোটিন। ঠিক আছে, এক ধরনের প্রোটিন। এবার এই হিমোগ্লোবিন কোথায় থাকে? হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি লাল রক্তকণিকাতে পাওয়া যায়, যেটা আরবিসি নামে পরিচিত। আমরা ছোটোবেলায় পড়েছি রেড ব্লাড সেল। তো এর মধ্যে কি পাওয়া যায়? হিমোগ্লোবিন। তো এর কাজ হচ্ছে মূলত অক্সিজেনের পরিবহন করা আর কি। ফুসফুস থেকে অক্সিজেন নেওয়া, শরীরের প্রত্যেকটা অংশে অক্সিজেন সেটা প্রোভাইড করে দেয় এবং শরীরের কোষ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে ফুসফুসে সেটা ফেরত আনে। এটা হচ্ছে হিমোগ্লোবিনের প্রধান কাজ। এছাড়া শরীরের কোষগুলি যেরকম অক্সিজেন ব্যবহার করে শক্তি তৈরি করে, তো এই শক্তি সাধারণত তৈরি হয় কোথায়? কোষের ভেতরে বা সেলের ভেতরে। তো শুধুমাত্র এইখানে কিন্তু এই হিমোগ্লোবিনের কাজ থেমে থাকে না। এই যে অক্সিজেন নিচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড ফিরিয়ে দিচ্ছে, শুধু কি এখানে সীমিত থাকে? একদমই নয়। এর ফলে কি হচ্ছে, শরীরের বিভিন্ন রকম যে কোষগুলো, আমাদের শরীরের যে সমস্ত কোষ আছে সেই কোষগুলো উজ্জীবিত হচ্ছে, তার মধ্যে শক্তি তৈরি হচ্ছে। যত শরীরে অক্সিজেন যাবে আমাদের শরীর তত ফুটে উঠবে, উজ্জ্বল হবে। তো সেই বিষয়টা কিন্তু হিমোগ্লোবিনের উপর ডিপেন্ড করছে। তোমার রক্তকণিকায় রেড ব্লাড সেলে হিমোগ্লোবিনের আধিক্য কতটা তার উপর ডিপেন্ড করছে। তো এই শক্তি তৈরি হয় কোথায় বললাম? কোষের ভেতরে। তো এই কোষের ভেতরে যখন শক্তি তৈরি হচ্ছে তার একটা নাম দেওয়া হয়েছে, তার নাম দেওয়া হয়েছে এটিপি। মনে রাখবে, এটা কোয়েশ্চেন আসুক না আসুক এটুকু জেনে থাকলে এই কনসেপ্টটা আমার কাছে পুরোটা ক্লিয়ার থাকবে। তো এটিপি কি? এটিপি হচ্ছে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। এটা হচ্ছে ফুল ফর্ম। ঠিক আছে, সরি। এছাড়া এই এটিপি কিন্তু, আমরা একটা বিষয় থেকে অন্য বিষয়ে ঢুকছি যদিও এই রিলেটেড, আর এটিপিকেই কিন্তু বলা হয় শরীরের শক্তির মুদ্রা, অর্থাৎ এনার্জি কারেন্সি অফ সেল। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা মাথায় রাখতে পারো। এবার ধরা যাক যদি শরীরে এই হিমোগ্লোবিন কমে যায় তাহলে কি হবে? শরীরে যদি হিমোগ্লোবিন কমে যায় তাহলে কিন্তু শরীর পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবে না, এটা তোমরা বুঝতেই পারছো। O2 লেভেল কমে যাবে, শরীর একদম উইক হয়ে পড়বে এবং রক্ত অল্পতাও কিন্তু দেখা দিতে পারে। তাকে বলা হয় অ্যানিমিয়া। রক্ত অল্পতা যদি দেখা দেয় তাকে বলা হয় কিন্তু অ্যানিমিয়া, যেটা অপশানে ছিল। কিন্তু এটা রক্ত অল্পতা রোধ করার জন্য নয়, এখানে কিন্তু মূল কাজ অক্সিজেন পরিবহন করা। সেজন্য আমরা এই অপশানটাকেই চুজ করব। এই অপশানটাকে চুজ করব না, রক্ত অল্পতা রোধ করা। যদি এই অপশানটা না থাকতো অক্সিজেন পরিবহন করা, তখন এই অপশানটা চুজ করতাম। এরকম কনফিউশন বা খুব কাছাকাছি দুটো অপশান থাকতে পারে, কিন্তু তোমাদের মূল উত্তরটাই কিন্তু বাছাই করে নিতে হবে, যেরকমটি ঠিক আগের প্রশ্নতেও ছিল। যেমন এই প্রশ্নটিতে, জেপিজির প্রশ্নটিতে কী ছিল? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন, এই একটা শব্দ এখানে পাল্টে দিয়েছিল, যার আসল উত্তর হবে কিন্তু এক্সপার্টস। তো এই হলো ডিফারেন্স, যেটা তোমাদেরকে বুঝতে হবে। এছাড়া এখানে আলাদা যে অপশনগুলো দেওয়া রয়েছে, যেরকম ব্যাকটেরিয়া ধ্বংস করা হয় বা ব্যাকটেরিয়া ধ্বংস করা কি হিমোগ্লোবিনের কাজ? নয়, এটি হিমোগ্লোবিনের কাজ নয়, এটি হচ্ছে হোয়াইট ব্লাড সেলের কাজ, অর্থাৎ WBC। দেখা গেল এবছর প্রশ্ন দিয়ে দিল যে WBCর কাজ কী, দিয়ে এরকম চারটে অপশন দিয়ে দেওয়া হলো। সেক্ষেত্রে WBC অর্থাৎ হোয়াইট ব্লাড সেলের কাজ হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংস করা, হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। সি অপশন কি দেওয়া রয়েছে? রক্ত অল্পতা কে রোধ করে? রক্ত অল্পতা হিমোগ্লোবিনই রোধ করে, কিন্তু তার সেকেন্ডারি কাজ, প্রথম কাজ কিন্তু অক্সিজেন পরিবহন করা। অক্সিজেন পরিবহন ঠিকঠাক হলেই রক্ত অল্পতাও এই সমস্যা দেখা দেবে না। তো এটা হিমোগ্লোবিনের কাজের মধ্যেই পড়ছে। কিন্তু অ্যানিমিয়া হিমোগ্লোবিনে কম থাকার কারণে সবসময় জানবে, অ্যানিমিয়া যদি হিমোগ্লোবিনে কম থাকে তাহলে রক্ত অল্পতা হতে পারে। এছাড়া অপশন ডি, যেটা বলা হয়েছে শক্তির ব্যবহার করা, যেটা আমি অলরেডি আলোচনা করলাম, এটিপির কথা বললাম। এটিপি অর্থাৎ অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। তো অ্যাডেনোসাইন ট্রাইফসফেটই হচ্ছে এই শক্তির ব্যবহারের মূল উৎস। কেমন? তারপরের প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। তারপরের প্রশ্ন হচ্ছে ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয়। অপশন রয়েছে রাতকানা, রিকেট, চুল পড়ে যাওয়া এবং স্কারভি। তো দেখো বন্ধুরা, রাতকানা এটা কিন্তু সাধারণত ভিটামিন এর জন্যই হয়ে থাকে। কেমন? তো এটা ভিটামিন এর সঙ্গে রিলেটেবল, তো এটাই সঠিক উত্তর। পরের অপশন যেটা রয়েছে রিকেট রোগ, তোমরা জানো রিকেট রোগ সাধারণত ভিটামিন ডির ফলে হয়, ভিটামিন ডি এর অভাবে হয়, এবং সাধারণত ছোটোবেলা থেকে ধরা পড়ে। তোমরা জানো শিশুদের পা বেঁকে আসে, হাড় নরম হয়ে যায়, তার ফলে রিকেট রোগ হয়, যেটা ভিটামিন ডির কারণে হয়ে থাকে। এছাড়া স্কারভি বলা হয়েছে, স্কারভি হচ্ছে ভিটামিন সির অভাবে হয়।
ভিটামিন সির অভাবে হচ্ছে স্কার্ভি রোগ, যেটা সাধারণত কী হয়, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে। যাদের এরকম প্রবলেম আছে তারা বুঝবে যে তাদের ভিটামিন সির অভাব আছে, যার ফলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে এবং দাঁত নড়বড়ে হয়। এবং লাস্ট অপশান রয়েছে চুল পড়া। চুল পড়াটা হচ্ছে ভিটামিন B7 জন্য হয়, এটা মনে রাখবে, বায়োটিন। হ্যাঁ, বায়োটিনের জন্য কিন্তু চুল পড়ে যায়। তো এটা একটা হেয়ার ভিটামিন। এর জন্য যে সমস্ত খাবার খাওয়া যেতে পারে, যেরকম ডিমের কুসুম, বাদাম বা দুধ, মাছ, কলা, শস্যদানা, এগুলো ভিটামিন B7 এর ঘাটতি শরীরে পূর্ণ করে, যার ফলে চুল পড়া আটকানো সম্ভব হয়। আর এখানে একটা এক্সপ্লেনেশন, যেটা সঠিক উত্তর, রাতকানা। রাতকানা রোগটা সাধারণত বললাম ভিটামিন এর জন্য হয়, যেটা প্রশ্নে করা হয়েছিল। তো সেই জন্য যেগুলো খাওয়া উচিত যাদের চোখের সমস্যা রয়েছে সেগুলো হলো কুমড়ো, গাজর, পালং শাক, দুধ, ডিম তো কমন, সব কিছুতেই পাবে, প্লাস আম। এই সমস্ত খাদ্যগুলো তোমরা যদি ঠিকঠাক খাওয়া দাওয়া করো তাহলে অবশ্যই ভিটামিনের ঘাটতি সেটা অনেকটা ফুলফিল হয়ে যায় এবং রাতকানা বা চোখের দৃষ্টির প্রবলেম কমে আসবে। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি, বলছে মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা কত? তো অপশান আছে 208, 209, 204, 206। এটা একটা ডিরেক্ট প্রশ্ন, একটাই উত্তর হবে, সেটা হচ্ছে 206। তোমরা জানো এটাই সঠিক উত্তর। কিন্তু পরীক্ষার সময় যদি প্রশ্ন দেয় ছোটোবেলায়, অর্থাৎ শিশুর শরীরে জন্মের পরপর কটি হাড় থাকে, তাহলে কিন্তু উত্তর হবে 300টি হাড় থাকে। তাহলে সেটা 206 হলো কী করে? আসলে জন্মের পরে আমাদের অনেক হাড় ছোট ছোট হিসাবে কিন্তু থাকে, যেটা প্রাপ্তবয়স্ক পর্যন্ত পৌঁছাতে সেই ছোট হাড়গুলি একসঙ্গে জয়েন্ট লেগে একটি বড় হাড়ে পরিণত হয়। এভাবে 300 থেকে 206টি হাড়ে এসে দাঁড়ায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে। এছাড়াও এখান থেকে যদি একটু টাফ কোয়েশ্চেন করার চেষ্টা করি এবছর ক্লার্কশিপ এক্সামিনেশনে, তাহলে এরকম দিতে পারে যে মাথায় কটি হাড় থাকে, বা পাঁজরে কটি হাড় থাকে, বুকে কটি হাড় থাকে, এরকম প্রশ্ন কিন্তু তারা চাইলে দিতেই পারে। কিন্তু আশা করছি এবছর সেরকমভাবে কঠিন প্রশ্ন তারা করবে না, তারা একটা সহজ প্রশ্নের মাধ্যমেই কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করার চেষ্টা করবে। রিক্রুটমেন্টটা যেহেতু ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এবং পরীক্ষা তো দেবেই, তার জন্য একটু পড়াশোনা অবশ্যই করে নেওয়া উচিত। ডিমোটিভেট হয়েও না, তোমাদের যদি তোমরা ডিজার্ভ করো ভালো পরীক্ষা দাও, তাহলে কিছু তো করণীয় নেই, তোমাদেরকেই তখন সিলেক্ট করতে হবে। তাই আমার মনে হয় তোমরা প্রিপারেশান সঠিকভাবে সঠিক জায়গা থেকে নিতে শুরু করো, বসে থেকো না, টাইম খুব কম, খুব তাড়াতাড়ি এক্সামিনেশনের ডেট দিয়ে দেবে, তারপর কিন্তু হাতে কোনো সময় তোমরা পাবে না। তো যাই হোক, পরের প্রশ্নে এবার আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্ন দেখো, বলেছে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? খুব বেসিক এবং সহজ একটি প্রশ্ন। ভারত, চীন, নেপাল, ভুটান, এরকম বেসিক প্রশ্নই করা হবে ক্লার্কশিপ এক্সামিনেশনে। তোমরা সকলেই জানো মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। ভারতে অবস্থিত হিমালয়ের সবথেকে উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, যেটি কোথায় অবস্থিত? সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। এছাড়া এটা কিন্তু হিমালয়ের পার্ট, যেটা ভারতের সবথেকে উচ্চতম শৃঙ্গ হিমালয়ের পার্ট হিসেবে। যদি বলে ভারতের সবথেকে উচ্চতম শৃঙ্গ কী, তাহলে কিন্তু তোমাদের উত্তর হবে K2, অর্থাৎ গডউইন অস্টিন। এটা কিন্তু হিমালয়ের পার্ট নয়, গডউইন অস্টিন, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। যদি বলে পরীক্ষার সময় ভারতের ক্ষেত্রে যে ভারতের উচ্চতম শৃঙ্গ কী, তখন উত্তর হবে গডউইন অস্টিন বা K2। যদি বলে হিমালয়ে অবস্থিত ভারতের উচ্চতম শৃঙ্গ কী, তাহলে হবে কাঞ্চনজঙ্ঘা। আবার প্রশ্ন এরকমও দিতে পারে ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কী, পর্বতশৃঙ্গ, তখন কাঞ্চনজঙ্ঘা হবে, আর প্রথম হবে গডউইন অস্টিন। আশা করি এখানে তোমাদের কোনো রকম ডাউট নেই। তবুও কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ধরিত্রী দিবস পালিত হয় কত তারিখে? ধরিত্রী দিবস মানে আর্থ ডে। তোমাদের এখানে একটা আমার ছোট পরামর্শ, যখন তোমরা বাংলার টার্ম দেখে বুঝতে পারবে না, অবশ্যই ইংরাজি প্রশ্নটাও একবার করে দেখে নাও। এখানে যে অপশানগুলো বলা হয়েছে 5ই জুন, 16ই সেপ্টেম্বর, 22শে এপ্রিল এবং 12ই মে, প্রত্যেকটা অপশানের সঙ্গেই আমরা কম বেশি যুক্ত। প্রথমে বলে দিই 16ই সেপ্টেম্বর, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা দিন। এটা হচ্ছে ওজোন ডে, এইখানে কিন্তু পালন করা হয়, ওয়ার্ল্ড ওজোন ডে। 16ই সেপ্টেম্বর, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা দিন। বিশ্ব ওজোন স্তর, আমাদের যে ওজোন স্তর ক্ষয় হচ্ছে, তো 16ই সেপ্টেম্বর ওজোন ডে হিসাবে কিন্তু আমাদের পৃথিবীব্যাপী এই দিনটিকে পালন করা হয়। তারপরের অপশান হচ্ছে 5ই জুন। 5ই জুন হচ্ছে, তোমরা সবাই জানো, এটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে 5ই জুন কিন্তু পালন করা হয়ে থাকে। তো প্রথম অপশানটাও হলো না, সেকেন্ড অপশানটাও হলো না ধরিত্রী দিবসে। তারপরের অপশান কি বলেছে? 22শে এপ্রিল। 22শে এপ্রিলটা কিন্তু সঠিক উত্তর, আর্থ ডে। তো আর্থ ডে বা পৃথিবীর দিন হিসেবে আমরা যে তারিখটাতে পালন করি সেটা হচ্ছে 22শে এপ্রিল। এবং লাস্ট অপশান হচ্ছে 12ই মে। 12ই মেটা কিন্তু এর মধ্যে কোনো রকম ইম্পর্টেন্ট না, মানে এরকম যে দিনগুলো রয়েছে তার মধ্যে অতটা ইম্পর্টেন্ট কোনো দিন না, বা এর মধ্যে কোনো রকম এই জিওগ্রাফিক্যাল বা ইম্পর্টেন্ট ইভেন্ট নেই। তারপরের প্রশ্ন হচ্ছে
প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। সংরক্ষিত বনভূমি অর্থাৎ রিজার্ভ ফরেস্ট, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত নয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে। প্রথমত দেখো, গরুমারা পশ্চিমবঙ্গে অবস্থিত, তোমরা জানো গরুমারা হচ্ছে জলপাইগুড়িতে কিন্তু অবস্থিত। তাহলে এটা পশ্চিমবঙ্গের একটি রিজার্ভ ফরেস্ট। আচ্ছা, সুন্দরবন, এটা তো সকলেই জানবে, সুন্দরবন হচ্ছে আমাদের সাউথ 24 পরগনার একটি রিজার্ভ ফরেস্ট। কেমন? আচ্ছা, চাপড়ামারিও তোমরা জানো জলপাইগুড়িতে অবস্থিত। গরুমারার একদম পার্শ্ববর্তী আর কি একটি রিজার্ভ ফরেস্ট, এটা হলো চাপড়ামারি, এটাও জলপাইগুড়িতেই অবস্থিত। ঠিক আছে, তাহলে বাকিকে থাকলো মানস। এই নামটার সঙ্গেও তোমরা অনেকটা রিলেট করতে পারবে, কারণ মানস হচ্ছে আসামের একটি রিজার্ভ ফরেস্ট, যেটা 1928 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছিল 1990 সালে। এই সালগুলো কিন্তু মনে রাখবে। তাহলে মানস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1928 সালে, 1928, এবং এটা ইউনেস্কোর অন্তর্ভুক্ত হয়েছিল 1990 সালে। ঠিক আছে, অ্যাকচুয়ালি যেগুলো রিজার্ভ রয়েছে সেটা হচ্ছে টাইগার অর্থাৎ বাঘ বা এলিফ্যান্ট এবং বায়োস্ফিয়ার এখানে রিজার্ভ রয়েছে মানস রিজার্ভ ফরেস্টে। কেমন? এছাড়া তোমাদের সুবিধার্থে আর কিছু বলে দিই, যেরকম সুন্দরবনটা হয়েছিল কিন্তু 1984 সালে এর প্রতিষ্ঠা হয়েছিল, এবং গরুমারা প্রতিষ্ঠা হয়েছিল 1994 সালে, অর্থাৎ 10 বছর পরে সুন্দরবনের 10 বছর পরে গরুমারা হয়েছিল। এছাড়া পশ্চিমবঙ্গে এইভাবে মোটামুটি 6-7টি তোমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্ট রয়েছে। এবং আমাদের ভারতে টোটাল কটা আছে? আমাদের ভারতে টোটাল 106টি হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্ট রয়েছে। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি। ঝুম কি? ঝুম হলো যে অপশনগুলো রয়েছে, একটি লোকনৃত্য, একটি নদীর নাম, একটি উপজাতি, একটি চাষের পদ্ধতি। তো তোমরা প্রত্যেকেই জানবে কম বেশি, ঝুম হলো একটি চাষের পদ্ধতি। এটা কিন্তু একটা অতি প্রাচীন চাষের পদ্ধতি বলতে পারো। এটা স্ল্যাশ অ্যান্ড বার্ন, অর্থাৎ যখন আগেকার মানুষেরা কী করতো, কোনো একটি জায়গাকে তারা বাছাই করতো চাষের জন্য, এবং সেখানে যতটা পরিমাণ চাষ করা সম্ভব, যতটা পরিমাণ কোনো ফসল উৎপন্ন করা সম্ভব তারা ফসল উৎপন্ন করতো। তারপরে যখন সেই মাটি তাদের উর্বরতা হারিয়ে ফেলতো, তো সেখানে আর কোনো রকম চাষ সম্ভব হতো না, তখন তারা সেই অঞ্চলটাকে পুড়িয়ে অন্য একটি জায়গায় স্থানান্তর করতো চাষের জন্য। তো এইভাবে চাষ করা হতো আগেকার দিনে। তো সেই প্রথাটা এখনও বিভিন্ন রাজ্যে দেখা যায়, বিভিন্ন দেশেও দেখা যায়। তো সেটাই হলো ঝুম চাষ। তো এটা একটা চাষের পদ্ধতি, এবং এই চাষের পদ্ধতিটার কিন্তু আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা নাম আছে। যেরকম নর্থ ইস্ট ইন্ডিয়াতে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়া, এই দিকটাতে এই ঝুম নামেই এটা কিন্তু পরিচিত। এবার তোমরা যদি একটু সাউথ ইন্ডিয়ার দিকে চলে যাও, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের নাম আবার পোডু বা পেন্ডা, এই নামে কিন্তু পরিচিত। এবার আগেকার প্রশ্ন একদম বেশি যেহেতু হতো, তো সেই তুলনায় তার থেকে একটু স্ট্যান্ডার্ড হবে, তাই হয়তো এই বছর এরকম প্রশ্ন দিতেই পারে যে ঝুম চাষ বা ঝুম এই চাষের আরেক নাম কি অন্ধ্রপ্রদেশ রাজ্যে, এরকমভাবে দিতেই পারে। তখন তোমাদের যে অপশন দেওয়া থাকবে তার মধ্যে এই অপশন হবে। সেজন্য আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইন ডিটেলসে এলাবোরেট করছি, যাতে তোমাদের এখান থেকে যদি কোনো কোয়েশ্চেন তারা করে, সাধারণত করে থাকে বিভিন্ন এক্সামিনেশনে 2-4টে প্রশ্ন কিন্তু পাওয়া যায়, যেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসেছিল সেটা হয়তো ডিরেক্টলি তারা তুলে দেয়, অথবা তারা তার রিলেটেড কোনো কোয়েশ্চেন তুলে দেয়। এটা প্রত্যেক ক্ষেত্রে তোমরা দেখতে পারবে, নেট সেট এই সমস্ত এক্সামিনেশন হয়ে থাকে, এসএসসির ক্ষেত্রেও হয়ে থাকে, টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন ক্ষেত্রেও হয়ে থাকে, এবং ক্লার্কশিপ এক্সামিনেশন ক্ষেত্রেও হয়ে থাকে সেন্ট্রাল লেভেলের। তাই আমি এভাবে কিন্তু তোমাদের সঙ্গে একটু সময় নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা অপশন সহ। তো যাই হোক, এছাড়া বেওয়ার অথবা লিখে দিচ্ছি, বেওয়ার অথবা দাহিয়া এই নামটাও কিন্তু ঝুম চাষেরই আরেকটা নাম, কিন্তু এটা মধ্যপ্রদেশে এই নামে পরিচিত। মধ্যপ্রদেশে এমপি অর্থাৎ মধ্যপ্রদেশে এই নামে এটা পরিচিত। এবং যদি ওড়িশাতে যাওয়া যায়, ওড়িশাতে কিন্তু এটা বৃঙ্গো নামে পরিচিত, বৃঙ্গো। ঠিক আছে, তো ঝুম চাষে এটা হচ্ছে আলাদা আলাদা বিভিন্ন রাজ্য ওয়াইজ নাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, তার পরের প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্ন, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এবার তোমরা কম বেশি অনেক ইলোরা গুহার নাম শুনেছো, যেটি মহারাষ্ট্রতে অবস্থিত, অর্থাৎ এখানে মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ অপশনগুলি হবে না। মহারাষ্ট্রতে ইলোরা গুহা অবস্থিত। মধ্যপ্রদেশেও কিন্তু এরকম একটি স্থাপত্য রয়েছে, কিন্তু তার আগে আমি মহারাষ্ট্র ইলোরা গুহা সম্পর্কে তোমাদের ইনফরমেশনের জন্য কিছু তথ্য দিয়ে দিই। সবার প্রথমত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হচ্ছে কিন্তু ইলোরা গুহা, অর্থাৎ ইউনেস্কো আন্ডারে, অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইটগুলো পড়ে তার আন্ডারে কিন্তু এটি পড়ছে, যেটি মহারাষ্ট্রে অবস্থিত ইলোরা গুহা। আর এই ইলোরা গুহাতে 34টা গুহা আছে। কটা গুহা আছে? 34টা, যার মধ্যে 12টা হিন্দু, 10টা বৌদ্ধ এবং 5টি জৈন, এরকমভাবে বিভাজন করা আছে গুহাগুলির। ঠিক আছে, 12 হিন্দু, 10টা বৌদ্ধ এবং 5টা হচ্ছে জৈন।
যদিও এখান থেকে হয়তো কোনো কোয়েশ্চেন আসবে না, তবুও তোমাদের জেনে রাখাটা ভালো। মোটামুটি এই কথাটা বা এই 34টা যে গুহা আছে এইটা অন্তত জেনে রাখা অবশ্যই উচিত তোমাদের। তোমরা এটা এছাড়া জানো যে এটা একটা শিলা নির্মিত, শিলা দিয়ে তৈরি, খোদাই করে করেই ভাস্কর্য বা চিত্রকলা তৈরি করা হয়েছে ইলোরা গুহার। এছাড়া মধ্যপ্রদেশে কিন্তু খাজুরাহো মন্দির আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ একটি মন্দির, যেটাও ইউনেস্কোর আন্ডারে পড়ছে। তামিলনাড়ুতেও একই রকমভাবে মহাবলীপুরমের মন্দির কিন্তু খুব বিখ্যাত। এছাড়া ইউপির কথা আর কি বলবো, তোমরা অনেকেই জানো যে এখানে আমাদের সবার প্রিয় তাজমহল উত্তরপ্রদেশে রয়েছে। তো যাই হোক, তারপরের প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। এর পরের প্রশ্নতে বলা হয়েছে মানবদেহের কোষে থাকে কটি ক্রোমোজোম। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, খুব ডিরেক্ট প্রশ্ন। এর মধ্যে সঠিক উত্তর তোমাদের প্রথমেই বলে দিই, সেটা হলো 46টি ক্রোমোজোম। এছাড়া এখানে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেটা হলো 23টি ক্রোমোজোম। এবার এই ডি নাম্বার পয়েন্টটা কেন ইম্পর্টেন্ট বা এটা এবছর পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন হয়ে দাঁড়ায়, তোমাদেরকে সেক্ষেত্রে এটা বোঝার আগে ক্রোমোজোম কি, যারা একটু ভুলে গেছো তাদেরকে একটু রিমাইন্ড করিয়ে দিই। ক্রোমোজোম কি? ক্রোমোজোম হলো আমাদের শরীরের কোষের ভেতরে থাকে ছোট ছোট বিভিন্ন কাঠামো, যেগুলো জিন থেকে আসে, আমাদের পূর্বপুরুষের জিন থেকে আসে, বিশেষত মা বাবার থেকে আমাদের শরীরে সেটা ট্রান্সফার হয়। তো সেটা কি নির্ণয় করে? তো ক্রোমোজোম নির্ণয় করে যে আমাদের চোখের রং কেমন হবে বা আমাদের হাইট কতটা হবে। তো এইগুলো সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে ক্রোমোজোমের ওপর, যার মধ্যে 23টি ক্রোমোজোম বাবার থেকে আসে এবং 23টি আসে মায়ের থেকে। এভাবে ডিপেন্ড করে আমাদের দেহ গঠন হয়, দেহের কোষ। তো এক্ষেত্রে প্রশ্ন দেওয়া হয়েছে মানব দেহের কোষে কটি ক্রোমোজোম থাকে, তাহলে 23 + 23 46টি ক্রোমোজোম কিন্তু মানব দেহের কোষে থাকে। এটা হচ্ছে সঠিক আনসার। এছাড়া 23টি ক্রোমোজোম আমি প্রথমে তোমাদের একটা মার্ক করেছিলাম। 23টি ক্রোমোজোম কি? দেখো, এটা বলেছে মানব দেহের কোষ। মানব দেহের কোষ অর্থাৎ এই 46টি ক্রোমোজোম, এটাকে বলা হচ্ছে সোম্যাটিক সেল। এটা তোমাদের মনে রাখতে হবে, সোম্যাটিক সেল। তো সোম্যাটিক সেল কটা রয়েছে? তাহলে 23টি। আর শুধু 23টি ক্রোমোজোম যখন জিজ্ঞাসা করা হবে বা যখন এইটা উত্তর হবে, তখন এর প্রশ্নটা হবে যে গ্যামেটস, ওকে, এটা গ্যামেটসের কটি ক্রোমোজোম আছে। গ্যামেটসের অন্তর্ভুক্ত ক্রোমোজোম হচ্ছে 23টি। গ্যামেটস অর্থাৎ সেক্স কোষ, ঠিক আছে, সেক্স কোষ আছে, সেক্স কোষের অন্তর্ভুক্ত 23টি ক্রোমোজোম রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এটার মোটামুটি একটা কনসেপ্ট তোমাদের মাথায় থাকলেই যথেষ্ট। মানব দেহের কথা বললে 46টি, গ্যামেটসের কথা বললে 23টি ক্রোমোজোম থাকবে। এটাকে বললাম কি? সোম্যাটিক, আর এটা হচ্ছে গ্যামেটস বা সেক্স সেল। তারপরের প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। তো পরের প্রশ্নতে বলা হয়েছে আলফ্রেড নোবেল কি উদ্ভাবন করেছিলেন, ঠিক আছে। আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন, যে অপশনগুলো এখানে বলা হয়েছে এক্স রশ্মি, ডিনামাইট, ডিজেল ইঞ্জিন এবং ডায়নামো। এর মধ্যে সঠিক উত্তর অবশ্যই তোমাদের প্রথমে বলে দিচ্ছি, সেটা হলো ডিনামাইট। ডিনামাইট তৈরি করেছিলেন আলফ্রেড নোবেল। তিনি একজন সুইডেনের বাসিন্দা ছিলেন, ঠিক আছে, সুইডেনের বাসিন্দা ছিলেন। এবার ডিনামাইট তৈরি করেছিলেন তিনি কি? নাইট্রোগ্লিসারিনকে নিরাপদভাবে ব্যবহার করার জন্য। তিনি ডিনামাইট এই কারণেই উদ্ভাবন করেছিলেন যে খনি থেকে সে সময় যখন উত্তোলন করা হতো, তো সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যেত খনি করতে। তো ডিনামাইটের মাধ্যমে খুব সহজে খনি একটা বিস্ফোরণ ঘটিয়ে একটা বৃহৎ, লম্বা বা গভীর খনন করা কয়েক সেকেন্ডেই সম্ভব ছিল। তো তিনি সেই উদ্দেশ্যেই কিন্তু ডিনামাইট আবিষ্কার করেছিলেন আলফ্রেড নোবেল। এছাড়া বাকি যে অপশনগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলি এর সঙ্গে কখনোই যাচ্ছে না। তো সেক্ষেত্রে এক্স রশ্মি বা ডিজেল ইঞ্জিন বা ডায়নামো, এগুলো কে কে আবিষ্কার করে সেই নামগুলো আমাদের অবশ্যই জেনে যাওয়া উচিত, কারণ এখান থেকে যখন এই প্রশ্নটি দিয়েছে, তো এই প্রশ্নটি থেকে বা এই প্রশ্ন রিলেটেড অন্য প্রশ্ন এবছর দিলেও দিতে পারে। তো এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন কে? উইলহাম কনহার্ড রোয়েন্টজেন। উইলহাম কনহার্ড রোয়েন্টজেন, তিনি এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন। আচ্ছা, ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, তার নাম অনুযায়ী সে ডিজেল নামটা রেখেছিলেন, নামকরণ করেছিলেন রুডলফ ডিজেল। রুডলফ শব্দটা তোমাদের শুধু মনে রাখতে হবে, ডিজেল। আর ডায়নামো উদ্ভাবন করেছিলেন বা আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে, ঠিক আছে। এর সঙ্গে গুলিয়ে ফেলা হবে না, ডায়নামো কিন্তু আলাদা জিনিস, যেটা ফ্যারাডে আবিষ্কার করেছিলেন, আর আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। এটা তোমাদের মনে রাখতে হবে। এবার এই যে আমরা 12টা প্রশ্ন আলোচনা করলাম, তো তোমাদের ইনফরমেশনের জন্য একটা ছোটো কথা একটু আলোচনা করে নেওয়া যাক। দেখো, এই 12টা প্রশ্নের মধ্যে এই একটি মাত্র প্রশ্ন যেটা একটু ডিফারেন্ট বা একটু কঠিন বলে মনে হলো বা একটু অজানা বলে মনে হলো। তো এরকমভাবেই একটা প্রশ্নপত্র সেট করা হয়। যদি 60টা প্রশ্ন থাকে ক্লার্কশিপ এক্সামিনেশনে, তাহলে 40টা প্রশ্ন ওভারঅল সবাই পারবে, 50টা মডারেট থাকে এবং 10টা একটু টাফ থাকে।
তো সেটাই হয় আসল জাজ যে কারা এক্সামিনেশন পাবে। 40টা কোয়েশ্চেনের মধ্যে 40-এ 40 সকলে পাবে। 10-এর মধ্যে কেউ 8 পাবে বা কেউ 9 পাবে, আর বাকি যে 10, সেই 10টাই হচ্ছে আসল কম্পিটিশন থাকে। তো আমার মনে হয় সেই বাকি যে 10-এর মধ্যে এই যে প্রশ্নটা এটা ছিল। তো যারা একদম অজানা এই তথ্য থেকে, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। ওই জন্য এই প্রশ্নের বাকি অপশানগুলো আমাদের অবশ্যই ডিটেলসে আলোচনা করে নেওয়া উচিত। আমি চাইলে প্রত্যেকটা প্রশ্ন কী এবং তার সঠিক উত্তর কী এভাবে বলে বলে এগিয়ে যেতে পারতাম, কিন্তু যেহেতু আমরা একটা প্রশ্ন অ্যানালাইসিস করছি, তো সুতরাং আমাদের সম্পূর্ণ ডিটেলসটা জেনে নেওয়া উচিত। এরপর তোমরা যদি মনে করো যে না, আমরা শুধু উত্তরটা জানতে হবে, প্রিভিয়াস ইয়ারে কী এসেছিলো, অন্যান্য ডিটেলস আমার জানার দরকার নেই, তাহলে আমরা সেভাবেই এই যে পিডিএফ দেখছো এর টোটাল কোয়েশ্চেন এবং সঠিক আনসার টিক দিয়ে সেটা আপলোড করে দেবো আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা সেখানে জয়েন হয়ে কালেক্ট করে নিতে পারো। তো তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, এবং এইভাবে আমরা আলোচনা করাটা ঠিক হচ্ছে কিনা সেটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তোমাদের মতামত অবশ্যই খুব ইম্পর্টেন্ট আমাদের আগামী দিনগুলোয় চলার জন্য। তো যাই হোক, পরের প্রশ্নতে বলা হয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত। এই প্রশ্নটা সঙ্গে আমরা অনেকেই কানেক্টেড, অনেকেই খুব পরিচিত, কিন্তু কোন জায়গাতে অবস্থিত সেটা আমরা অনেকেই ভুলে গেছি। আফ্রিকাতে অবস্থিত, ঠিক আছে। তো এটা বিশেষত আফ্রিকার দক্ষিণ অংশে অবস্থিত, বিশেষ করে জিম্বাবুয়ে, জাম্বিয়া এই অঞ্চলটাতে এটা দেখা যায়। এবং যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন জলপ্রপাত যেখানে অবস্থিত, এটা না দিয়ে যদি এবছর দেয় যে ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোন নদীর ওপরে অবস্থিত, তখন তোমরা উত্তর দেবে জাম্বেজি নদীর ওপর অবস্থিত। জাম্বেজি নদীর ওপর এটা অবস্থিত। এছাড়া এই সম্পর্কে যত আলোচনা করা যাবে তত ডিটেলসে অনেক কিছু বেরিয়ে আসবে। এবং অন্যান্য অপশান যদি আমরা এখানে আলোচনা করি, তো রাশিয়ার ক্ষেত্রে সেরকমভাবে কোনো উল্লেখযোগ্য জলপ্রপাত নেই, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সেরকম জলপ্রপাত দেখা যায় না। তবে ব্রাজিলে একটি বিখ্যাত জলপ্রপাত রয়েছে, সেই জলপ্রপাতের নাম আমরা অনেকে হয়তো জানবো, সেটা হচ্ছে আইগেসু। মনে রাখবে আইগেসু বা গোয়াসু, অনেক রকম উচ্চারণ করে, আইগোয়াসু ফলস। এছাড়া বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত আমরা অনেকেই জানি, খুব পরিচিত। নায়াগ্রা জলপ্রপাতটা কিন্তু কানাডা এবং ইউএসএ জুড়ে অবস্থিত, অর্থাৎ দুটো দেশের সীমান্তে বা সীমারেখায় অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত। এছাড়া অ্যাঞ্জেল জলপ্রপাতের নামও তোমরা শুনেছো, সেটা ভেনেজুয়েলাতে অবস্থিত, কিন্তু অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলাতে অবস্থিত। নায়াগ্রা জলপ্রপাত নায়াগ্রা নদীতে অবস্থিত, আর অ্যাঞ্জেল জলপ্রপাত কিন্তু চুরুন নদীতে অবস্থিত। চুরুন কোথায় বললাম? ভেনেজুয়েলা, ঠিক আছে। তোমরা চাইলে এগুলো নোট ডাউন কিন্তু করে রাখতে পারো। তারপরে প্রশ্নে আমরা চলে যাচ্ছি। প্রশ্নে বলা হয়েছে যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত, সেটা কি? এটা একটা ভালো এবং বেসিক প্রশ্ন। যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে অবস্থিত সেটা হলো নাইট্রোজেন। তো তোমরা সকলেই জানো যে নাইট্রোজেন হচ্ছে সঠিক উত্তর, এবং তারপরেই হচ্ছে অক্সিজেনের পজিশন এসে দাঁড়াচ্ছে। নাইট্রোজেন আমাদের বায়ুতে আছে 78%, কিন্তু তার সঙ্গে অক্সিজেন এবং নাইট্রোজেন মিলে প্রায় 100%-এর কাছাকাছি চলে যাচ্ছে। 78 এবং 21% আছে অক্সিজেন। নাইট্রোজেন এবং অক্সিজেনের পরেই থার্ড পজিশনে কি আছে বায়ুমণ্ডলের যে গ্যাস, সেটা কিন্তু আর্গন। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর্গন যে গ্যাসটি, সেটা কিন্তু থার্ড পজিশনে আছে। কার্বন ডাইঅক্সাইড অনেকে ভুল করে, কার্বন ডাইঅক্সাইড নয়, কার্বন ডাইঅক্সাইড আছে ফোর্থ পজিশনে। থার্ড পজিশন যে আর্গন আছে, সে কত পার্সেন্ট আছে বায়ুতে? 0.93% আছে বায়ুতে। আর কার্বন ডাইঅক্সাইড আছে ফোর্থ পজিশনে 0.03% বা 4%, এক এক জায়গায় এক এক রকম ইনফরমেশন দেখতে পাওয়া যায়। তো মোটামুটি এরকম অবস্থায় প্রথম 4টে গ্যাস আছে। তারপরে থাকে 5-এ নিয়ন, সেগুলো জাস্ট তোমাদের জানার জন্য বলছি। নিয়নের পরে হিলিয়াম, তারপরে থাকে মিথেন, তারপরে থাকে ক্রিপ্টন, তারপরে থাকে হাইড্রোজেন, তারপরে থাকে জেনন, ঠিক আছে। এরপর তোমাদের এই নামগুলো কীভাবে তোমরা মনে রাখবে, তোমরা কোড করতে পারো। আমিও এইভাবে বিভিন্ন সময় সবাইকে মনে করাই, আমি আমাদের স্টুডেন্টকে যখন পড়াই তো বিভিন্ন রকম কোড করে, আরও ডিটেলসে যখন পড়াই তো সেগুলো তাদের কাছে রয়েছে। তো এখন যেহেতু আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আলোচনা করছি, আর ডিটেলসে এই সমস্ত বিষয় এক এক করে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপাতত তোমরা এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রথম 4টে মনে রাখতে পারো, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন আর কার্বন ডাইঅক্সাইড, 4জন পরপর রয়েছে। তাই সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত নাইট্রোজেন হচ্ছে সঠিক উত্তর। তারপরের প্রশ্নতে আমরা চলে যাব। বলা হয়েছে সিএনজি এর অর্থ কী? তো এখানে যে অপশানগুলি রয়েছে, প্রথমেই দেখো কনডিউসড ন্যাচারাল গ্যাস যে শব্দটি রয়েছে, কনডিউসড বলে কোনো ন্যাচারাল গ্যাস হয় না, সুতরাং এই অপশানটা প্রথমেই তোমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তারপরের অপশান কি বলেছে? কনভার্টেড ন্যাচারাল গ্যাস, মানে অপশান এই আর কি। তো কনভার্টেড ন্যাচারাল গ্যাস যেটি, সেটাই অ্যাকচুয়ালি এখন পর্যন্ত এরকম ন্যাচারাল গ্যাসকে কনভার্ট করা হয়েছে
সেরকমভাবে কোনো টার্ম সাধারণত ইউজ হয়নি, তাই এই অপশানটাও বাদ যাচ্ছে এবং যার সঙ্গে সিএনজি একেবারেই রিলেটেবল নয়। অপশান সি যেটা, সেখানে বলা হয়েছে কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস। কন্ডাক্ট মানে প্রবাহিত, তাই তো? তো কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস অর্থাৎ প্রবাহ করা হচ্ছে ন্যাচারাল গ্যাসকে। তো এরকম শব্দ কম বেশি জানা যায় বা দেখা যায়, কিন্তু যে সিএনজির ফুল ফর্ম হিসেবে এই শব্দটিও অ্যাপ্রোপ্রিয়েট নয়। সুতরাং এখানে যে অপশানটি এসে সঠিক দাঁড়াচ্ছে সেটা হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কি? কম্প্রেসড মানে তোমরা জানো সংকুচিত। এইবার এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা এই সিএনজি তোমরা অনেক সময় দেখবে বিভিন্ন গাড়িতে লেখা থাকে, বিশেষ করে তোমরা যারা অটো খেয়াল করেছো সেই অটোতে দেখবে অনেক সময় লেখা থাকে সিএনজি, বা অটোতে এই গ্যাস ভরা হয়। এটা কিন্তু পরিবেশ বান্ধব, মানে অর্থাৎ এনভায়রনমেন্টের জন্য কিন্তু ভালো। একদম ডিরেক্টলি আমরা যখন ডিজেল বা পেট্রোল ইউজ করছি তার থেকে কিন্তু সিএনজি অনেকটা হেল্পফুল, মানে পরিবেশ অতটা দূষণ করে না। হয়তো কালো ধোয়া টোয়া তোমরা অটো থেকে দেখতে পাও, সেটা অনুযায়ী তোমরা গেস করো, সেটা সেই অটোর সার্ভিসিংয়ের জন্য বা কিছু হতে পারে। কিন্তু এই সিএনজি খুব স্বল্প মাত্রায় ব্যবহার করে কিন্তু অনেকটা সার্ভিস পাওয়া যায় যে কোনো গাড়িতে, এবং যার ফুল ফর্ম হয়ে দাঁড়াচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটা ডিজেল বা পেট্রোল থেকে কিন্তু আবারও বলছি একটু পরিবেশ বান্ধব। তারপরের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা সেকশন যেখানে 15টা কোয়েশ্চেন থাকে, এবং এখান থেকে আমরা ইন ডিটেলসে যেভাবে আলোচনা করছি সেভাবে আলোচনা করবো না, কারণ এর রিলেটেবল কোনো কোয়েশ্চেন দেবে না। কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণত রিসেন্ট এই বছরে ঘটে যাওয়া কিছু ইনসিডেন্ট থেকেই প্রশ্ন কিন্তু দেবে। তবু আমরা এই সেকশনটা আমরা আলোচনা করে নেব, সঠিক কী উত্তর এবং কোন সেকশন থেকে দিয়েছে সেইটা তোমরা একটু অ্যাজাম্পশন করতে পারো যে এই সেকশন থেকে কিন্তু প্রশ্ন আসে। সুতরাং এই বছর সেই সেকশনগুলো তোমরা খেয়াল করবে। যেরকম প্রথম প্রশ্ন যেটা হচ্ছে আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র IBCM পরমাণু অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র। তো এই রিলেটেড কোয়েশ্চেন যখন এসছে, তাহলে তোমাদের এর মাঝে আমাদের পেহেলগাম অ্যাট্যাক বা ইরানের যে যুদ্ধ হয়েছিল, তো সেইগুলোর ক্ষেত্রে তোমাদের সেই ইনফরমেশন রাখতে হবে যে সেখানে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল বা কি, তার যদি ইনফরমেশন আমরা জানতে পারি, সেটার পরিপ্রেক্ষিতে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে সেটাই কিন্তু আমরা আলোচনা করবো। তবে এই ভিডিওতে নয়, যেটা আমরা আলাদা ভিডিওতে অবশ্যই আলোচনা করে নেব এই বছরের খুব ইম্পর্টেন্ট কিছু ইভেন্ট সম্পর্কে। এই বছরে প্রচুর ইম্পর্টেন্ট ইভেন্ট ঘটে গেছে, প্রত্যেকটা মাসে কিছু না কিছু ঘটেছে। ভূমিকম্প হয়েছে সর্বাধিক, নেপালে একটা অরাজকতা দেখা দিয়েছে, যুদ্ধর একটা পরিবেশ দেখা দিয়েছে, পেহেলগাম অ্যাটাক দেখা দিয়েছে, ট্রাম্পের যে ট্যারিফ বাড়িয়ে দেওয়া, ইন্ডিয়ার সঙ্গে একটা বাজে রিলেশনশিপ তৈরি হলো, সুনিতা উইলিয়ামসের ফিরে আসা, এরকম বেশ মেজর কিছু ইভেন্ট কিন্তু এবছর প্রত্যেক মাসে দেখা গেছে। তো সেই সমস্ত ইভেন্টগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো পরের ভিডিওতে, যেখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নয়, শুধুমাত্র ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো। আর কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা সেকশন যে সেকশনটা সবার জন্য সমান। এখানে কে এই বেশি এগিয়ে থাকতে পারবে, 15তে সে কত তুলতে পারবে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মার্কস হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এবার আমরা শুধুমাত্র এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা কমপ্লিট করব সঠিক উত্তর সহ, বেশি এক্সপ্লেন ছাড়া। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র হলো অগ্নি 5। অগ্নি 5টা সঠিক কেন, এবং আচ্ছা তো এর সঠিক উত্তর হলো অগ্নি 5। অগ্নি 5টা অ্যাকচুয়ালি একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ ICBM, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটা কি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম, এবং ভারতীয় নৌকা বা স্থল বা আকাশ থেকে এটার আক্রমণ ক্ষমতা অনেকটা বেশি আর কি, মোটামুটি 5000 কিলোমিটার পর্যন্ত এটা হতে পারে বা তার বেশিও হতে পারে। এই অগ্নি যে মিসাইল বা অগ্নি যে ক্ষেপণাস্ত্রগুলি রয়েছে সেটা টোটাল 5টা আছে, কেমন? অগ্নি 1, অগ্নি 2, এভাবে অগ্নি 5 পর্যন্ত রয়েছে। অগ্নি 1টা 700 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত এর ক্ষেপণাস্ত্রর যে রেঞ্জ সেটা হলো 700 কিলোমিটার পর্যন্ত। 1, 2 হচ্ছে 2000 কিলোমিটার পর্যন্ত, 3-এর ক্ষেত্রে 3500, আর 4-এর ক্ষেত্রে 4000, 5-এর ক্ষেত্রে 5000-এর বেশি। এভাবে 5টার অগ্নি 5, এইভাবে 5টা রেঞ্জ রয়েছে, রেঞ্জ ওয়াইজ 5টা অগ্নি রয়েছে, ক্ষেপণাস্ত্র রয়েছে, অগ্নি ক্ষেপণাস্ত্র। এছাড়া এখানে যে বাকি অপশানগুলি রয়েছে, যেরকম আকাশ, পৃথিবী 3 আর হচ্ছে ব্রাহ্মস, এগুলি কিন্তু আলাদা আলাদা বিভিন্ন মিসাইল বলা যেতে পারে। যেরকম মধ্য দূরত্বের সারফেস টু এয়ার মিসাইল, অর্থাৎ বিমান বা হেলিকপ্টার ধ্বংস করার জন্য যদি আমরা ব্যবহার করে থাকি আকাশ, তাহলে ইউজ করা হয়, যেটা সম্ভবত পেহেলগাম অ্যাটাকের ক্ষেত্রে এই আকাশ যে মিসাইল সেটাকে ইউজ করা হয়েছিল। পৃথিবী 3 হচ্ছে তোমাদের শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যেটা 350 কিলোমিটার রেঞ্জ, তার মধ্যে যদি
কোনো রকম অ্যাটাক বা কোনো রকম ডিফেন্স করতে হয়, তো সেই সক্ষমতাযুক্ত যে ক্ষেপণাস্ত্র সেটা হলো পৃথিবী 3। এটা 350 কিলোমিটার পর্যন্ত কিন্তু রেঞ্জ রয়েছে। তারপরে চলে যাচ্ছি আমরা ব্রাহ্মসে। ব্রাহ্মস হচ্ছে একটু কম, 290 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ থাকে, কিন্তু এটা সুপারসনিক ক্রুজ মিসাইল। সুপারসনিক ক্রুজ মিসাইল বলতে এটা হচ্ছে পরমাণু অস্ত্র বহন করতে পারে না, কিন্তু কনভেনশনাল যুদ্ধের জন্য এটা ব্যবহার করা হয়। কনভেনশনাল যুদ্ধ মানে কি? কনভেনশনাল যুদ্ধ মানে যেখানে ওই পরমাণু বা কোনো রকম রাসায়নিক বা কোনো জৈব অস্ত্র ব্যবহার করা যাবে না, এরকম শর্ত যখন যুদ্ধতে থাকে সেক্ষেত্রে এই ব্রাহ্মস ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কী ব্যবহার করা যায়, মানে কী ধরনের অস্ত্র ব্যবহার করা যায়? সেক্ষেত্রে বন্দুক ব্যবহার করা যায়, ট্যাঙ্ক ব্যবহার করা যায়, হেলিকপ্টার, রকেট, বিমান। তো তার মধ্যেই একটা অংশ হচ্ছে ব্রাহ্মস, যেটাকে ইউজ করা যায়, যেটার রেঞ্জ কত? 290 কিলোমিটার পর্যন্ত এটার আক্রমণ ক্ষমতা। তো এটা কিন্তু প্রথমেই বললাম সুপারসনিক ক্রুজ মিসাইল। তো ওই যুদ্ধর ক্ষেত্রে, অর্থাৎ কনভেনশনাল যুদ্ধের ক্ষেত্রে বেশ কিন্তু এফেক্টিভ একটা ক্ষেপণাস্ত্র। যদি এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়লেও এই প্রশ্নটা থেকে অনেকগুলি প্রশ্ন কিন্তু আনসার আমরা কিন্তু জানতে পারলাম। তারপরের প্রশ্নতে চলে যাচ্ছি। তারপরের প্রশ্ন বলেছে নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? তো এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দিলেও এটা মোটামুটি পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে না, জাস্ট তোমাদের নলেজের জন্য জিকে হিসেবে একটা কোয়েশ্চেন বলা যেতে পারে। প্রশ্নটা হচ্ছে নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? দেখো এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সবার প্রথমে আমরা যাকে এলিমিনেট করে দিতে পারি, যার নাম আমরা কম বেশি অনেকে জানি, সেটা হচ্ছে ইউরোপা। ইউরোপাটাকে আমরা প্রথমে বাদ দিয়ে দেবো, কারণ ইউরোপা কিন্তু একটি উপগ্রহ, কার? বৃহস্পতির, ঠিক আছে, স্যাটার্নের। আমাদের যেরকম পৃথিবীর উপগ্রহ চাঁদ, তেমনি বৃহস্পতির উপগ্রহর নাম হচ্ছে ইউরোপা, তাই এটা প্রথমে এলিমিনেট এখান থেকে কিন্তু হয়ে গেল। এরপরে যারা বাকি থাকলো তারা হচ্ছে ডন। ডন মিন্স, এই যে ডন স্পেলিংটা দেখলে তোমরা বুঝতে পারবে, ডন হচ্ছে একটা ভেস্তা বা সিরিস, এটা গ্রহাণু আর কি, যে পর্যবেক্ষণ করার জন্য ব্যবহার করা হয়। তার সঙ্গে বৃহস্পতির কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এছাড়া বাকি থাকলো দুটো অপশান, একটা হচ্ছে গ্যালিলিও আর একটা হচ্ছে জুনো। গ্যালিলিওর কথা প্রথমে বলতে যে এটা একটা মহাকাশযান, কিন্তু এটা অনেক আগের একটা মহাকাশযান, যেটা 1989 সালে উৎক্ষেপিত হয়েছিল এবং 1995 থেকে 2000 সাল পর্যন্ত 1995 থেকে 2000 সাল পর্যন্ত বৃহস্পতিকেই কিন্তু পর্যবেক্ষণ করেছিল, কিন্তু কত সাল পর্যন্ত? 2000 সাল পর্যন্ত। সেজন্য এই প্রশ্নটার আনসারও গ্যালিলিও হবে না। বৃহস্পতিকে পর্যবেক্ষণ করেছিল ঠিকই, গ্যালিলিও উৎক্ষেপণ হয়েছে 1989 সালে, 95 থেকে 2000 পর্যন্ত সে বৃহস্পতির চারধারে ঘোরে, কিন্তু 2000 যেহেতু এক্সপায়ার্ড হয়ে যায় সেজন্য এটা হবে না। সুতরাং সঠিক আনসার অথবা যে অপশানটা পড়ে থাকলো সেটা হচ্ছে জুনো। জুনোর ক্ষেত্রে কী হচ্ছে গল্পটা, জুনো কিন্তু একটা দীর্ঘস্থায়ী মহাকাশ মিশন। এটা সোলার পাওয়ার ব্যবহার করা হয়েছে, এখানে সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে, এবং সেখান থেকে সোলার এনার্জি সঞ্চয় করে রিচার্জ হয় এবং বৃহস্পতির চারিদিকে ঘুরতে থাকে, ঠিক আছে। এটা কত সালে উৎক্ষেপিত হয়েছিল? জুনো 2011 সালে কিন্তু উৎক্ষেপিত হয়, অর্থাৎ রিসেন্ট। 2011 সাল বলতে মোটামুটি 14-15 বছর হয়ে গেছে, কিন্তু 2011 সাল মানে এখনকার তুলনায় রিসেন্ট। এবং 2016 সালে সেটা ওখানে পৌঁছে গেছিলো, যেরকম কি 1989 সালে গ্যালিলিও উৎক্ষেপিত হয়েছিল, 95 পৌঁছেছিল, 2011-তে তোমাদের জুনো উৎক্ষেপিত হয় এবং 16-তে পৌঁছে যায়, এবং তারপর থেকে কিন্তু পর্যবেক্ষণ করতে থাকে বৃহস্পতিকে। তাই এখানে সঠিক আনসার জুনো হয়ে যাবে। একটু বেশি সময় নিয়ে নিচ্ছি বলে মনে হয়, তাহলে তোমরা প্লিজ স্পিডটা একটু বাড়িয়ে নিতে পারো। আর যদি মনে হয় যে না এসব এক্সপ্লেনেশনের দরকার নেই, তাহলে পরের মানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে পরের কোয়েশ্চেন চলে যেতে পারো। আই এম সো সরি, মানে একটু এলাবোরেট করতে হচ্ছে, ছোটো ছোটো কিছু পয়েন্ট যেগুলো একটু জানা আছে বা যেগুলো একটু আমি নিজে পড়েছি পড়ানোর আগে, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই একটু আলোচনা করে নেওয়া উচিত বলে আমার মনে হচ্ছে। যদি এখান থেকে কোনো রকম কোয়েশ্চেন ঘুরিয়ে দিয়ে দেয় বা এই রিলেটেড কোনো কোয়েশ্চেন দিয়ে দেয়, অন্তত তোমাদের নলেজ থাকছে বা থাকবে, সেজন্য এইটুকু আলোচনা করছি। তারপরে প্রশ্ন, আগস্ট 13, 2014 সালের পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তা হলো, দেখো এটা কারেন্ট অ্যাফেয়ার্সই, তখনকার ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। কী বলেছে? তো এখানে ডাইরেক্ট আমরা আনসার দেবো। আগস্ট 13, 2014-তে প্ল্যানিং কমিশন যেটা হয়েছিল সেটা রিপ্লেস হয়েছিল কার মাধ্যমে? তাহলে প্ল্যানিং কমিশন আমরা অনেকেই জানি, যেটা রিপ্লেস হয়েছিল নীতি আয়োগ। এটা যারা তোমরা একটুখানি এই প্ল্যানিং কমিশন সম্পর্কে পড়াশোনা করেছো, এটাও একটা জিওগ্রাফির কোয়েশ্চেন। তো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ অর্থাৎ নীতি, এটা কিন্তু প্ল্যানিং কমিশনের পরিবর্তে এটা আসে। ওই 5 ইয়ার্স প্ল্যান আমরা যেরকম আগে পড়তাম, সেই 5 ইয়ার্স প্ল্যানটাই হচ্ছে এই প্ল্যানিং কমিশন, ঠিক আছে। 5 ইয়ার্স প্ল্যান, সেই 5 ইয়ার্স প্ল্যান কিন্তু এখন আর দেখা যায় না। 2017-তেই সেটা লাস্ট হয়েছিল 5 ইয়ার প্ল্যান। তো
তো সেটার এখন নাম পরিবর্তন হয়ে বা সেটা রিপ্লেস হয়ে এখন হয়েছে নীতি। এখন 5 ইয়ার্স প্ল্যানের জায়গায় নীতি আয়োগই তোমরা শুনতে পাবে। তো যাই হোক, পরের প্রশ্নে আমরা আবার চলে যাই। পরের প্রশ্নতে বলা হয়েছে যে 26শে নভেম্বর 2014 সালের 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? তো এটা তখনকার সময় হিসেবে কারেন্ট অ্যাফেয়ার, যদিও তখনকার সময় হিসেবেও 2 বছর আগেকার কোয়েশ্চেন, 17 সালে এক্সাম হয়েছিল, তাহলে 16, 15, 14 মোটামুটি 3 বছর আগেকার নভেম্বর। তো সেই অনুযায়ী আর কি বলছে যে 18তম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? তো এর সঠিক উত্তর হলো শ্রীলঙ্কার কলম্বোতে। কলম্বো কিন্তু শ্রীলঙ্কার আগেকার রাজধানী ছিল, এখন কিন্তু কলম্বোর রাজধানী নেই। তো যাই হোক, সার্ক অর্থাৎ সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন। তো এখানে বিভিন্ন রকম সদস্য দেশ আছে, আমাদের আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত সদস্য দেশ এতে পার্টিসিপেট করেছিল। তো এর উদ্দেশ্য কী ছিল? সার্কের উদ্দেশ্য সাধারণত একটাই, সেটা হলো দক্ষিণ এশিয়ার যে দেশ তার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করে তোলা। অর্থাৎ আমাদের মধ্যে ইকোনমিক্যালি বিভিন্ন জিনিসপত্রের লেনদেন ঠিকঠাকভাবে হবে, সুষ্ঠুভাবে হবে, কোনো রকম নেগেটিভিটি থাকবে না, আমাদের বাণিজ্য বা অর্থনৈতিক কাঠামো আমরা স্ট্রং করব, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু এই অ্যাসোসিয়েশনগুলো, এই অ্যাসোসিয়েশনটা এই কর্পোরেশনটা তৈরি করা। তো আলটিমেটলি সেগুলো ফুলফিলও হয়, সেগুলোর লক্ষ্য ফুলফিল হয়, যেরকম বাণিজ্য, ব্যবসায়িক সহযোগিতা, তারপর এডুকেশন, হেলথ, সায়েন্স, এই সমস্ত দিক থেকে একে অপর কান্ট্রিকে আমরা হেল্প করি। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই সার্ক সামিট হেল্ড হয়। কিন্তু আজকের বর্তমান যুগে আমরা অশিক্ষিত একটা সমাজের মধ্যে চলে আসি, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন রকম গালিগালাজি, এই একটা দেশ অন্য দেশের বিরুদ্ধে বাজে কথা, এই সমস্ত বিষয়গুলি দেখিয়ে থাকি। যারা এই সমস্ত বিষয়গুলি থেকে অনেক দূরে, এই সার্ক সামিট বা কী হচ্ছে, কেন আমাদের ইমপ্রুভ করা উচিত, কেন আমাদের সম্পর্ক হেলদি করা উচিত, সেই সমস্ত জিনিসগুলো তারা দেখে না। সবার মধ্যে একটা ইগো একটা ব্যাপার চলে এসেছে, যেটা ইন্টারনেটের জন্যই হচ্ছে। এটা কিন্তু গত বছরগুলোতে এরকম ছিল না, যখন ইন্টারনেট এতটা অ্যাভেলেবেল হয়নি। তো যাই হোক, তো এটাই একটা সামিট যেটা হেল্ড হয়েছিল কলম্বিয়াতে, শ্রীলঙ্কার। তারপরের প্রশ্ন, রিসেন্ট এরকম কী কী ইভেন্ট হয়েছে সেটাও তোমরা কিন্তু দেখতে থাকবে। আমিও তোমাদের তো অবশ্যই হেল্প করবো, পুরো দায়িত্ব নিচ্ছি, এবং তোমরাও কিন্তু কম বেশি সমস্ত এই ধরনের কোয়েশ্চেন বা এই ধরনের রিলেটেবল কোয়েশ্চেন অবশ্যই নেট ঘেটে দেখতে থাকবে। পরের প্রশ্নতে চলে যাচ্ছি, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট যে রাজ্যটি আমাদের দেশে গঠিত হয়েছে তার নাম কি? তো সেটার উত্তর কিন্তু এই অপশানগুলোর মধ্যে তেলেঙ্গানাই হবে, এবং এখনও পর্যন্ত তেলেঙ্গানাই লাস্ট। তেলেঙ্গানা আগে কার অন্তর্ভুক্ত ছিল? তেলেঙ্গানা আগে কিন্তু অন্ধ্রপ্রদেশের অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে? এখন তেলেঙ্গানা ভাগ হয়ে গেছে, অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে গেছে, এবং তেলেঙ্গানার কিন্তু রাজধানী এখন হায়দ্রাবাদ। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আগে অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ ছিল, এখন তেলেঙ্গানার রাজধানী হয়ে গেছে হায়দ্রাবাদ। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ এই দুটি রাজ্যের ভাষা তো একই, অর্থাৎ তেলেগু, তাহলে এই রাজ্য দুটি এরকমভাবে আলাদা কেন হয়ে গেল? তেলেঙ্গানা আসলে অন্ধ্রপ্রদেশের ওপরের অংশ, নর্থ পোর্শন, ঠিক আছে, নর্দার্ন পার্ট। তো এই অংশটা দীর্ঘদিন ধরে লড়াই করছিল যে তারা এই সম্পূর্ণ যে অন্ধ্রপ্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত থাকতে চায় না। কেন থাকতে চায় না? কারণ সামাজিক উন্নয়নে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে, তারা সঠিকভাবে সেই ফেসিলিটি পাচ্ছে না যেটা সাউথ অন্ধ্রপ্রদেশের মানুষজন পাচ্ছিল। তার সঙ্গে অর্থনৈতিক দিক থেকেও এই নর্দার্ন অন্ধ্রপ্রদেশ অপশানটা স্থানটা কিন্তু পিছিয়ে যাচ্ছিল, যে জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরেই অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা আলাদা একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হলো। সেটা হয়েছিল 2014 সালে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এরকম দীর্ঘদিন ধরে চলছিল, যেরকম আমাদের সাউথ পোর্শনটা একই রকমভাবে এখানে এরকম সাউথ পোর্শনটা বেশি ফেসিলিটি পাচ্ছিল। আমাদের সাউথ পোর্শন অর্থাৎ এই নদিয়া থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, এই জেলাগুলি বেশি ফেসিলিটি পায় বলে মনে করা হয়। যেদিকে ওপরের দার্জিলিং, কোচবিহার বা উত্তর দক্ষিণ দিনাজপুর এরা একটু পিছিয়ে আছে, বা এখানে সেরকমভাবে দৃষ্টিপাত করা হয় না মুখ্যমন্ত্রীর মাধ্যমে, বা অর্থনৈতিক কাঠামো সে গড়ে ওঠেনি। সেই জন্য গোর্খাল্যান্ড হয়ে যাবে বলে আন্দোলন বেশ কিছুদিন চলছিল, যদিও সেটা এখন অনেকটা থেমে গেছে, কারণ সেই জায়গা থেকে এখন এই দিকে একটু গুরুত্ব দেওয়া হয়, নর্থ বেঙ্গল নিয়ে ভাবাও হয়। সেজন্য এখন মোটামুটি স্থগিত হয়েছে বিষয়টি, এবং আমরা খুশি, আমরা পুরো পশ্চিমবঙ্গটাই একটা রাজ্য হিসেবে যেভাবে দেখে এসেছি সেভাবেই যেন দেখতে পাই, এটা যেন বিভাজন না হয় বা খণ্ডিত না হয়, এটাই আমরা চাই। তো যাই হোক, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটি যদি প্রশ্ন আসে সেটা হচ্ছে তেলেঙ্গানা। এখানে আর একটা প্রশ্ন তোমাদের বলা হলো না, যেরকম তেলেঙ্গানার ক্ষেত্রে যেহেতু রাজধানী এখন হায়দ্রাবাদ হয়ে গেছে, সুতরাং অন্ধ্রপ্রদেশ থেকেই তো তেলেঙ্গানা বাদ হয়েছে, তাহলে অন্ধ্রপ্রদেশের রাজধানী বর্তমানে কে?
তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে এটা জানানো যে অন্ধ্রপ্রদেশে কিন্তু এখন রাজধানী অমরাবতী, এটা কিন্তু মনে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্নে আমরা চলে আসি। বলা হচ্ছে রজার ফেডারার যে খেলার সাথে যুক্ত, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সে একটা কিন্তু স্পোর্টস সংক্রান্ত প্রশ্ন আসছে বা এসে থাকে। সুতরাং স্পোর্টস সংক্রান্ত ইভেন্ট এবছরে যেগুলি হয়েছে, এখন এশিয়া কাপ চলছে, তার আগে যে সমস্ত স্পোর্টস হয়েছে, ক্রিকেট হোক বা ফুটবল হোক, সেগুলো সম্পর্কেও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে বলেছে রজার ফেডারার যে খেলার সাথে যুক্ত সেই খেলাটির নাম কি। তো এটা ডাইরেক্ট প্রশ্ন, যেহেতু রজার ফেডারার খেলাটি যুক্ত হচ্ছে টেনিস, এখানে ডিরেক্ট কোয়েশ্চেন, এছাড়া এর কোনো এক্সপ্লেনেশন আর কি বলবো, এটাই এর এক্সপ্লেনেশন। এবং এর ন্যাশনালিটি যদি বলতে হয়, অর্থাৎ রজার ফেডারার কোন কান্ট্রির সঙ্গে যুক্ত বা টেনিস কোন কান্ট্রির সঙ্গে যুক্ত, তাহলে এর উত্তর তোমরা এটুকু দিতে পারবে, এটা সুইজারল্যান্ডের সঙ্গে যুক্ত। তারপরের প্রশ্নতে আমরা যাচ্ছি। বলছে নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত। আপেক্ষিকতা তত্ত্ব বলতে থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে যুক্ত কে? নিলস বোর, হাইজেনবার্গ, আইনস্টাইন অ্যান্ড মাদাম কুরি। দেখো এই প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দিল, এটা কারেন্ট অ্যাফেয়ার্স একদমই নয়। বলেছে হু অ্যামং দ্য ফলোয়িং সায়েন্টিস্ট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য থিওরি অফ রিলেটিভিটি। তো আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে যুক্ত তিনি হলেন আইনস্টাইন। আমরা অনেক সময় আইজ্যাক নিউটনের কথা যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে আমরা খুব সহজেই বলে দিতে পারি তিনি কোন তত্ত্বের সঙ্গে যুক্ত বা তিনি সায়েন্সে তার প্রভাব কী। তখনই আমরা বলে দিতে পারি যে তিনি মাধ্যাকর্ষণ সূত্রটা তিনি আবিষ্কার করেছিলেন, বা তিনি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান নিয়ে তিনি আলোচনা করেছিলেন, বা তার এতে অনেক কন্ট্রিবিউশন ছিল। তো আইজ্যাক নিউটনের ক্ষেত্রে এই মাধ্যাকর্ষণ সূত্র কথাটা তো সবার প্রথমে আসে, তার সঙ্গে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান কথাটা নিয়ে সবার প্রথমে আসে। আইনস্টাইনের ক্ষেত্রে কি হচ্ছে, আইনস্টাইনের নাম এত ফেমাস, কিন্তু ম্যাক্সিমাম আমরা যখন ক্যান্ডিডেটদের প্রশ্ন জিজ্ঞাসা করি যে আইনস্টাইন কী করেছিলেন তার লাইফে, তো সঠিক উত্তর অনেকেই দিতে পারে না, সেটা হচ্ছে কিন্তু আপেক্ষিকতাবাদ, থিওরি অফ রিলেটিভিটি। এবার এই থিওরি অফ রিলেটিভিটিটা কি? সেটা হচ্ছে আলো আর মহাকাশের মধ্যে যে কানেক্টিভিটি, সেটা নিয়ে কিন্তু আইনস্টাইন আলোচনা করেছিলেন, যে একটা আলো পৌঁছাতে আমাদের সোলার সিস্টেম থেকে অন্য একটি গ্যালাক্সিতে পৌঁছাতে এই যে সময় লাগছে, এই যে কনসেপ্টটা তিনি প্রোভাইড করেছিলেন, সেটাই হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। তো এর সূত্রও আছে, সেই সমস্ত এখানে আলোচনা আর করছি না, তো অতটাও হার্ড লেভেলে চলে যাবে না, জাস্ট এই বেসিক চিন্তা বা বেসিক জ্ঞানটা আমাদের আছে কিনা সেটা জানা হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশনের মাধ্যমে। তো আমরা সেটা জানি, সেটা উত্তর হচ্ছে আইনস্টাইন। বাকি অপশনগুলোর ক্ষেত্রে যেরকম নিলস বোর কিন্তু পারমাণবিক মডেল নিয়ে আলোচনা করেছিলেন, কাজ করেছিলেন কোয়ান্টাম মেকানিক্সের উপর, তো সেই জন্য তিনি বিখ্যাত। হাইজেনবার্গ কী করেছিলেন? হাইজেনবার্গ কিন্তু আনসার্টেনটি প্রিন্সিপালের জনক হিসেবে তিনি পরিচিত। কোয়ান্টাম মেকানিক্সের তার আধিপত্য আর কি দেখা যায়। মাদাম কুরির বিষয়টাও আমরা অনেকে জানি, তিনি রেডিয়েশন বা রেডিয়াম, ওই পোলোনিয়াম, এই সমস্ত বিষয়গুলি এক্সপ্লেনেশন করেছিলেন। আর একই সঙ্গে আরও বিষয় জানা যায়, মানে এই সাবজেক্টটাই এমন একটা যে সায়েন্সের বিষয়। আইনস্টাইন কিন্তু শুধুমাত্র ওই সময় স্থান এই সমস্ত বিষয় নিয়েই কানেক্টেড ছিলেন না, তিনি ভরের সঙ্গে আলোর যে স্পিডের একটা সম্পর্ক দেখিয়েছিলেন, তার একটা ফর্মুলাও তিনি আবিষ্কার করেছিলেন। ব্ল্যাক হোলের কথা তিনি কিন্তু বলে যান, যেটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্টের মধ্যে পড়ে। তো যাই হোক, আর ডিটেলস আলোচনা করছি না, একটা ওভারঅল একটা কনসেপ্ট তোমাদেরকে দিলাম এই কোয়েশ্চেনটার মাধ্যমে। তারপরে প্রশ্নতে চলে যাচ্ছি, মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে? মৈত্রী এক্সপ্রেস তোমরা অনেকে দেখেছো যারা ট্রেনে চলাচল করো, অর্থাৎ আমাদের এই দিকেই চলাচল করে ইস্টার্ন রেলওয়েতে আমাদের পশ্চিমবঙ্গে। তো এটা কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলাচল করবে, অর্থাৎ সেই মুহূর্তে চালু হয়নি, এখন তো চালু হয়ে গেছে, এখন তোমরা অনেকেই দেখেছো। তো এর সঠিক উত্তর হচ্ছে কলকাতা এবং ঢাকা। এটা 2008 সালে প্রথম চালু হয়। এটা পরিবহন বৃদ্ধি এবং বন্ধুত্ব, অর্থাৎ ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব বাড়ানোর জন্য এই ট্রেনটি আরও চালু করা হয়, সেই জন্যই নাম রাখা হয়েছিল মৈত্রী। মৈত্রী মানে তোমরা জানো, মৈত্রী মানে হচ্ছে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। কত ভালোবাসি আমরা বাংলাদেশকে, তবুও সেখানকার মানুষের মাঝে মাঝে গালিগালাজ দিয়ে ওঠে, বিভিন্ন জায়গায় দেখা যায়। তো যাই হোক, তারপরের প্রশ্নে চলে যাই আমরা। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে কত সালে? দেখো একই বছর দুটি প্রশ্ন একই বিষয় থেকে কিন্তু দেওয়া হয়েছে। একটু আগেই আমরা আলোচনা করলাম যে লাস্ট যে রাজ্য যেটা গঠিত হয়েছিল আমাদের দেশে, সেটি কি? সেটি হচ্ছে তেলেঙ্গানা। এবং সেটি কত সালে হয় তারপরে প্রশ্নতেই সেটা দেখা যাচ্ছে যে তেলেঙ্গানা হয় 2014 সালে, যেটাই অলরেডি আমি আলোচনা করেছি 2 জুন। ঠিক আছে, আগের প্রশ্নতে অলরেডি আলোচনা করেছি 2 জুন। তারপরের প্রশ্ন, ভারতের জাতীয় পাখি কী? এটা বেশ সহজ একটা প্রশ্ন, যেটা আমরা ছোটোবেলা থেকে সকলে জানি। এটা সকলেই যাতে মিনিমাম 1 নাম্বার পায়, সেই জন্য এই প্রশ্নটা করা, ময়ূর।
তো এটা তো তোমরা বুঝতে পেরেছো। কিন্তু একটু যদি ঘুরিয়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গের ভারতের জাতীয় পশু সেটাও তোমরা জানো, কিন্তু পশ্চিমবঙ্গের যদি বলে দেওয়া হয় রাজ্য পাখি কী, এটা যদি কেটে এবার যদি প্রশ্ন দিয়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কী, স্টেট বার্ড কী, তখন কী হবে উত্তর? জানি না তোমরা কজন জানো, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমার উত্তর দেওয়ার আগে পজ করে। তো যাই হোক আমি বলেই দিই, সেটা হচ্ছে কিংফিশার। কেমন? কিংফিশার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্য পাখি। এবার যদি বলে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী, তাহলে কিন্তু হবে মেছো বিড়াল, ক্যাট। রাজ্য পশু মেছো বিড়াল। এবার এটা আমি ক্যাট লিখলাম, বাট মেছো অ্যান্ড ফিশ ক্যাট সামথিং, ফিশ ক্যাট তো একটা মাছের নাম হয়ে যাচ্ছে। তো যাই হোক মেছো বিড়াল অ্যাকচুয়ালি আনসার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। বলছে কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর হলো মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য 2014 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত জাতীয় নেতা। তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ। তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় অর্থাৎ BHU প্রতিষ্ঠা করেছিলেন। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। তারপরের প্রশ্নতে চলে যাচ্ছি। বলছে কোনটি দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? এখানে যে অপশানগুলি দেওয়া রয়েছে সেই অপশানগুলি হলো পোর্ট ব্লেয়ার, পারাদ্বীপ, কোচি এবং এনায়েম। তো এই প্রশ্নটার উত্তরও কিন্তু এখানে তোমরা যারা একটুখানি এই পোর্ট সম্পর্কে আইডিয়া আছে তারা বলতে পারবে। প্রথমত কোচি আর পারাদ্বীপ হবে না, যেটা অলরেডি একটা মুখ্য বন্দরের অন্তর্ভুক্ত। তো এরা দুজন প্রথমেই ক্যান্সেল, কারণ এরা অলরেডি টপ 12-এর মধ্যে রয়েছে। এবার বাকি থাকছে পোর্ট ব্লেয়ার আর এনায়েম। এবার এই দুটোকেই কিন্তু একসঙ্গে প্রপোজাল দেওয়া হয়েছিল যে অ্যাজ এ মেন পোর্ট হিসেবে বা মেজর পোর্ট হিসেবে। তো 13তম মেজর পোর্ট হিসেবে প্রথমত নাম আসে সবসময় এনআইএমের। এনআইএমটা মহারাষ্ট্রতেই অবস্থিত, এটার নাম আসে। যদিও এখনও পর্যন্ত কিন্তু সেভাবে অফিসিয়ালি অ্যাপ্রুভাল পাওয়া যায়নি বা বিভিন্ন বইতে পড়া যায়নি। আমি রিসেন্ট এনসিআরটির কথা বলছি, এনসিআরটি বই যেহেতু আমি মোটামুটি ফলো করি, সেখানেও কিন্তু এনআইএমের নাম উল্লেখ নেই। সেখানে 12টি মেজর পোর্টের নামই উল্লেখ আছে, কিন্তু ওয়েবসাইট ঘাটলে এনআইএমের নাম 13তম স্থানে দেখা যায়, কোনো কোনো জায়গায় পোর্ট ব্লেয়ারের নাম দেখা যায়, কিন্তু তার আগে এনআইএমের নামই আসে। তো এনআইএমকে 13তম মেজর পোর্ট বলা হতে পারে, তাই এটা সঠিক আনসার হবে। তারপরে 14তম যদি কোনো পোর্ট অ্যাপ্রুভাল পায় মেজর পোর্ট হিসেবে, তাহলে পোর্ট ব্লেয়ার কিন্তু 14তম মুখ্য বন্দর হিসেবে অ্যাপ্রুভাল বা সেই জায়গা দখল করতে পারে। পোর্ট ব্লেয়ার তোমরা জানো আন্দামান নিকোবরে অবস্থিত। তারপরে প্রশ্ন চলে যাচ্ছি। এই প্রশ্নটি কিন্তু এসছে বাংলা বিষয় থেকে। দেখো বলছে আনন্দমঠ গ্রন্থের লেখককে। তো এই প্রশ্নটা আমরা সকলেই কম বেশি জানি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠের লেখক। পরের প্রশ্নতে চলে যাচ্ছি। বলছি এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্ট মাস উৎসব পালন করে? গ্রীষ্মকালে বলেছে, তো গ্রীষ্মকাল যখনই হবে তোমাদেরকে বুঝতে হবে যে সাউদার্ন হেমিস্ফিয়ারের কোনো কান্ট্রি হতে হবে, অর্থাৎ আমাদের পৃথিবীর মাঝখান দিয়ে গিয়েছে নিরক্ষরেখা। নর্দার্ন যে পোর্শনটা, অর্থাৎ আমরা এখানে থাকি, এখানে শীতকালে আমরা ক্রিসমাস পালন করি, আর এই সাউথ পোর্শনে এরা তখন গরমকাল এখানে হয়। তো এখানে সাউদার্ন কান্ট্রি কে আছে? দেখো কানাডা ওপরে আছে, আমাদের ইন্ডিয়া ধরো এরকম জায়গায়, তো কানাডা, তো এটা হবে না। ইউএসএ, কানাডা ঠিক নিচে রয়েছে আমেরিকা হবে না। গ্রেট ব্রিটেন এখানে আছে, হবে না। অস্ট্রেলিয়া এরকম জায়গায় আছে, সুতরাং এখানে উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। এবং পরের প্রশ্ন, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করে? তো এই প্রশ্নটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার উত্তর আমরা কম বেশি সকলেই জানি। অপশনগুলো দেখলে বলতে পারি যে রাখাল দাস ব্যানার্জি ছিলেন মহেঞ্জোদারো ধ্বংসাবশেষের আবিষ্কারক। তিনি 1919 সালে কিন্তু মহেঞ্জোদারো সাইট আবিষ্কার করেছিলেন। এছাড়া এখানে যে অপশনগুলো বাকি রয়েছে, অর্থাৎ জন মার্সেল, দয়ারাম সাহানি, সকলেই পরোক্ষভাবে কিন্তু এই মহেঞ্জোদারোর সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ পরবর্তীতে এটা এক্সটেন্ড করেছেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, দৃষ্টিপাত করেছেন, কোন দিক দিয়ে কীভাবে ধ্বংসাবশেষ সম্পর্কে আরও জানা যায় সেই সম্পর্কে কিন্তু তারা আলোচনা করেছিলেন। কিন্তু সঠিক উত্তর রাখাল দাস ব্যানার্জি কিন্তু এখানে হবে। এরপরে বন্ধুরা আরও 30টি প্রশ্ন আছে ইংরাজি বিষয়ের এবং অঙ্ক বিষয়ের। তো সেই 30টি প্রশ্ন আমরা পার্ট 2 ভিডিওতে আলোচনা করে নেব। এই ভিডিওতে বাকি প্রশ্ন আলোচনা করতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে, যেহেতু আমরা একটু ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি। তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে যে এইভাবেই আমরা আলোচনা করবো কিনা, নাকি শুধু সঠিক আনসারটা দিয়ে দেবো এভাবে, তাহলেই তোমাদের জন্য সেটা হেল্পফুল হবে। সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ক্লার্কশিপের এক্সামিনেশন প্রিপারেশন আমরা শুরু করছি, তার সঙ্গে গ্রুপ ডি এক্সামিনেশনের প্রিপারেশনও। এটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে রাখি, যারা গ্রুপ ডি এক্সামিনেশন দিতে চলেছো তাদের জন্য কিন্তু এই প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ার ক্লার্কশিপ এবং গ্রুপ ডি দুটো প্রশ্নপত্র ইম্পর্টেন্ট, কারণ এখন সময় অনেক পাল্টেছে, প্রশ্নের মান অনেক পাল্টেছে, প্রশ্ন লেভেলটা অনেক পাল্টেছে। সুতরাং তোমরা 2 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো করবেই, তার সঙ্গে প্রশ্ন মানগুলো একটুখানি তোমাদের আপার লেভেলের দিকে নিয়ে যেতে হবে।
নিচের দিকের যে সমস্ত কোয়েশ্চেন খুব ইজি সেগুলো তোমরা পারবে, কিন্তু যদি একটু টাফ কোয়েশ্চেন চলে আসে বাই চান্স, তো আমাদের সেক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। সেজন্য এরকম আমার মন্তব্য বা আমার সাজেশন। তো দেখা হচ্ছে আপাতত পরের আলোচনাতে। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা, ভালো থেকো।